নমস্কার। দেখুন, সবসময় একটা জিনিসের একটাই দিক, শুধু কালো দিকটা দেখার কোনো মানে নেই। গ্লাসকে আধা খালি না বলে আধা ভর্তিও বলা যায়। তো যখন নতুন জমানা আসছে, নতুন সূর্যোদয় আসছে, তখন আমাদের তার আলোকিত যে দিকটা সেটা নিয়েও কিছুটা কথা বলা উচিত। তো এ নিয়ে কোনো সন্দেহ নেই যে নতুন জমানায় নিঃসন্দেহে কিছু ভালো ভালো দিক আছে। তার মধ্যে কিছু একদম খালি চোখে সোজা স্পষ্ট দেখতে পাওয়া যায়। কৌস্তব বাগচি বলে একজন নেতা ছিলেন, তিনি পণ করেছিলেন যে মাথা ন্যাড়া করে রাখবেন যতদিন না আগের সরকার যাচ্ছে। তো আগের সরকার চলে গেছে, তার পক্ষে একটা ভালো জিনিস। এবার আমরা আশা করব যে তার মাথায় চুল গজাবে, মাথা আর চেন্নাইয়ের ন্যাড়া পিচের মতো থাকবে না, বরং পার্থের সবুজে ঢাকা পিচের মতো তাতে গোছা গোছা ঘাস গজাবে। আরেকজন ছিলেন রাজন্যা, তিনি খুব সম্ভবত, যদি না ভুল করে থাকি, তিনি বলেছিলেন যে যতদিন এই সরকার থাকবে ততদিন তিনি চুল বাঁধবেন না বা কিছু একটা করবেন না চুলে, যে কারণে তিনি মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন। তাকে সাম্প্রতিককালে ওই মাথায় পাগড়ি বেঁধেই সবসময় দেখা গেছে। তো আশা করছি যে নতুন সরকার যেহেতু গেছে, তার কাছ থেকে এই অভিশাপ সরে যাবে, এই গরমে মাথায় পাগড়ি বেঁধে আর ঘুরতে হবে না। তো এই দুটো একদম স্পষ্ট। এছাড়াও আমরা জানি যে যা প্রতিশ্রুতি এসেছে সেগুলো নিশ্চয়ই জুমলা নয়। ফলে লক্ষ্মীর জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার হবে, সেটা আর ভাতা থাকবে না, সেটা হবে অধিকার। স্বাস্থ্যসাথীর জায়গায় হবে আয়ুষ্মান ভারত। তো স্বাস্থ্যসাথীর মতো উঁচা ব্যাপার সেটা হবে না, ঝকঝকে কর্পোরেট কিছু একটা হবে। এছাড়াও আমরা জানি যে আরজি কর মামলায় নির্ঘাত নাটকীয় মোড় আসবে। তবে পানিহাটির যিনি প্রার্থী ছিলেন তিনি বলেছিলেন চুলের মুঠি ধরে নর্দমায় চোবাবেন বর্তমান মুখ্যমন্ত্রীকে। সেটা পারবেন কিনা আমি জানি না, কিন্তু তা না হলেও ন্যায় বিচার নিশ্চয়ই পাবেন। কিন্তু এসবের থেকেও সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো এই প্রথম পশ্চিমবঙ্গে দেখা যাবে বাজার সরকার সমর্থিত রাজ্য সরকার। তো এর আগের পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছিল যে বাজার সরকার, মানে বড় মিডিয়া হাউস যাকেই সমর্থন করে সেই কিন্তু হারে। তো এর আগে 2001 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঢাক ঢোল পিটিয়ে বলা হচ্ছিল যে মমতা জিতবেনি, ওই খবরের কাগজ এবং মিডিয়াতেই প্রচার হচ্ছিল, এবং রীতিমতো মন্ত্রিসভা শ্যাডো মন্ত্রিসভা সে একটা তৈরি হয়ে গেল। কিন্তু তারপর দেখা গেল যেহেতু এই বাজার সরকার সমর্থন করছিলেন, মমতা কিছুতেই জিতলেন না। একই জিনিস হয়েছিল 2011-তে। তখন তো একদম বুদ্ধদেব ভট্টাচার্যের নামই দিয়ে দেওয়া হলো ব্র্যান্ড বুদ্ধ, তিনি এত বড় এক ব্র্যান্ড। তো তার প্রতি যে কী সমর্থন ভাবা যায় না, কিন্তু তারপর দেখা গেল যে ব্র্যান্ড বুদ্ধর পদস্খলন হলো এবং তিনি আর জিততে পারলেন না। তো এটা শুধু আমি 2001 থেকে বললাম, কিন্তু তা নয়, প্রথম থেকেই এই জিনিস চলছে যে বাজার সরকার যাদের সমর্থন করে তারা কিছুতেই ক্ষমতায় আসে না, মানে দুটো সরকার একসঙ্গে থাকবে না। তো এই প্রথাটা ভেঙে, এই প্রথাটা ভালো কিছু না, এই প্রথা বা ঐতিহ্য যাই বলুন, ভেঙে এই 2026 সালে একদম নতুন ভোরের সূচনা হলো। এইবার বাজার সরকার সমর্থিত নতুন সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলো। তো মুখ্যমন্ত্রী যদিও কে হবেন সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু তাতে কিছু এসে যায় না। টিভিতে দেখা যাচ্ছে মাননীয় সঞ্চালক এর মধ্যেই বিপুল উৎসাহে সরকারি কাজ শুরু করে দিয়েছেন একদম। তো উনি এখনও যেটা দেখাচ্ছেন, দু একদিন আগে একটা রিল না ভিডিও কি দেখলাম, উনি এখনও নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কথা বলছেন, কি হিংসা ওরে বাবা, সেসবই বলছেন। কিন্তু সেটা 2026-এর হিংসা নয়, সেটা হচ্ছে 2021-এর হিংসা কিংবা 11। তো দেখলে মনে হচ্ছে এই বোধহয় তৃণমূল ক্ষমতায় জিতে এসে হিংসা শুরু হলো। নেহাতি 77 সালের ফুটেজ ওনাদের কাছে বোধহয় নেই, তাহলে 77 সালে কি হিংসা হয়েছে সেসবও দেখিয়ে দিতে। তো দেখে একটু অবাক এখনও লাগছে, কী রে ভাই, 26 সালে নির্বাচন হলো, পুরনো ক্লিপ কেন দেখাচ্ছে? কিন্তু বেশি দিন লাগবে না, অভ্যেস হয়ে যাবে। কিছুদিন পরে আপনারা নিশ্চিতভাবে ওখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে ক্রমশ জানতে পারবেন, একদম স্পষ্ট করে জানতে পারবেন সিপিএমের আমলে হিংসা, যা নির্বাচন পরবর্তী যা হিংসা হয়েছে বা অন্যান্য যা হিংসা হয়েছে, সেসবের দায় অতি অবশ্যই সিপিএমের ছিল। তৃণমূল আমলে নির্বাচন পরবর্তী বা অন্য কোনো হিংসা হয়ে থাকলে তার দায় অতি অবশ্যই তৃণমূলের। কিন্তু এই জমানায়, এই নতুন সূর্যোদয়ের জমানায় নির্বাচন পরবর্তী হিংসার দায় বাজারপন্থী সরকারের নয়, হতে পারে না। যেটুকু হিংসা হচ্ছে সেটা কেবলমাত্র বিরোধীদের জন্যে, তারা হয় প্ররোচনা দিচ্ছেন কিংবা জার্সি বদলাচ্ছেন কিংবা খুব খারাপ কিছু কাজ করছেন যেগুলো এখনও জানতে পারছি না, কিন্তু হিংসাটা আসলে তারাই করছে।
প্রশাসন যাদের হাতে তাদের বিশেষ কোনো দায় দায়িত্ব নেই, একেবারেই নেই বলা গেলেই ভালো। তো একেবারেই নেই কেন বলছি না, কারণ এই সরকারের যদিও কোনো ব্যর্থতা নেই, হতে পারে না, থাকলেও দেখানো হবে না, কিন্তু কিছু খারাপ জিনিস আছে। তো যেটুকু খারাপ সেটা কি না, সেটা কেবল এবং কেবলমাত্র বিরোধীদের জন্য। তো এইটা এই জমানার একটা ভালো ব্যাপার যে খারাপ জিনিস আপনি দেখতে পাবেন না, যেহেতু এটা যৌথ সরকার হচ্ছে, বাজার সরকার এবং রাজ্য সরকারের, খারাপ জিনিস হবেই না, হলেও আপনি দেখতে পারবেন না। আবর্জনা তো চোখের আড়ালে রাখাই ভালো, খারাপ জিনিস দেখবেন কেন? এর একটা নিঃসন্দেহে ভালো জায়গা। তো এখানেই শেষ নয়, আরও নানা রকম ভালো জিনিস ঘটবে। যেমন একটা ভালো ব্যাপার হলো যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মামরা এখনও আছেন, তারা এখন খুব আনন্দ করে লিখতে পারবেন, লিখছেন, ইতিমধ্যেই লিখছেন বা বলছেন যে আমরাও হেরো, মমতার হেরো, মমতাও হেরো, মানে আমরা একা নই, আমরাও হেরো, মমতাও হেরো। তো এর মধ্যে কথাটা হলো আমাদের নাক নেই তো কী আছে, সে তো বহুদিনই নেই, কিন্তু অন্যজনের তো যাত্রা সম্পূর্ণ ভঙ্গ হয়ে গেছে, কী আনন্দ, কী আনন্দ। তো মাননীয় উকিলবাবু একজন আছেন, তিনি তিলোত্তমার মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিলেন প্রচুর উদ্যোগ নিয়ে, লম্পজম্প হয়ে, তারপর তিনি রত্নাদেবীর গাল খেয়েছেন, কিন্তু তাতে একদম দমে না গিয়ে 19টি বার ঘায়েল হয়ে কেউ কেউ থামেন, কিন্তু উনি না থেমে এবার একদম প্রথম প্রায়োরিটি হিসেবে, যা দেখলাম বিবৃতি লোকজনের, যে শুভেন্দুর যে আত্মসহায়ককে হত্যা করা হয়েছে, খুব খারাপ ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবার উনি সেই হত্যায় ন্যায় বিচার দেবেন বলে উঠে পড়ে লেগেছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাই হচ্ছে তার প্রথম প্রায়োরিটি, যা বুঝলাম। তো এসবই খুব ভালো ব্যাপার। খালি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে নিও ফ্যাসিবাদী বলে যাদের আখ্যা দেওয়া হয়, সেই বিজেপির জয়ে এত 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 আনন্দ পেলে আমরাই বিরোধী পক্ষ হয়ে উঠবো বলছেন বটে, কিন্তু যাদের বিরোধী পক্ষ হয়ে উঠছেন তাদেরই জয়ে যদি এত আনন্দ পান, তাহলে বিরোধী পক্ষটা কী করে হয়ে উঠবেন বোঝা যাচ্ছে না। কিন্তু যাই হোক, আমি এই নিয়ে খুঁত ধরতে চাই না, এত ভালোর মধ্যেও সেটা কোনো ভালো কায়দায় নিশ্চয়ই হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তো এইটা গেল বামদের কথা। তৃণমূলের মধ্যেও নানা ভালো ভালো জিনিস ঘটবে। তো এতদিনে আমরা জানতে পারলাম যে স্রেফ মানুষের সেবা করতেন বলে এতদিন অনেকে খুব কষ্ট করে খাঁচার পাখির মতো শেকল পরে খাঁচার ভিতরে আটকে ছিলেন, তৃণমূলের খাঁচার ভিতরে। তো যারা এখন ওই কৃতদাসত্ব ছেড়ে দিয়ে ঝপাঝপ শিকল খুলে বেরিয়ে আসতে পারছেন এবং পারবেন। এছাড়াও প্রাণ হাতে করে অনেকে উঁচু পাঁচিলে বসেছিলেন, তো স্রেফ মানুষের কল্যাণ করার জন্য তারা আবার প্রচণ্ড ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নানা দিকে ঝাঁপ দেবেন এবং মানুষের সেবায় রত হবেন, সবটাই মানুষের স্বার্থে। তো তারকা সাংসদ এখন বলবেন যে তিনি অনেক জায়গায় প্রচার টোচার করেছেন, এখন পরিষ্কার বলে জানিয়ে দেবেন তা আমি তো মাছ খাইনি, শুধু শুঁকেছি মাত্র। তো কবি বলবেন ডান্ডাই আসল, ঝান্ডাটা তো উপলক্ষ মাত্র, মানে এটা খুব একটা রূপকার্থে বলা হচ্ছে আর কি, মানে ডান্ডা ধরেছেন এটাই আসল, তার মাথায় কি একটা লাগানো আছে, কোন কাপড়ের টুকরো, তাতে কোন ফুলের ছবি আছে, তাতে কি যায় আসে। তো সাহিত্যিক এবং প্রাবন্ধিক জোর দিয়ে বলবেন লেসার ইভিল বলে কিছু হয় না, তাই মানুষের স্বার্থে এবার আমি গ্রেটার ইভিল হব। এটা অবশ্য তৃণমূলের অ্যাকাউন্টে চালানো ঠিক না, এটা আমাদের প্রগতিশীল মানুষজনদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়াই ভালো। তো অনেক মানুষকে আমরা দেখতে পাবো যারা সমানে দাবি করে চলবেন আমরা প্রগতিশীল, আমরা কিন্তু একটু একটু বাম ঘেঁষা। ও তো একজন প্রার্থীই হয়েছেন এবার বিজেপির, কিন্তু তারা ক্ষীরটা খাবেন হচ্ছে বিজেপির, ফলে সমস্ত দিকই থাকবে, ক্ষীরও পাওয়া যাবে, প্রগতিও পাওয়া যাবে। এত দিক সামলে চলার মতো সুযোগ কতবার আসে, এই সরকার সেই সুযোগ বহু লোকের সামনে তুলে দিচ্ছে। এবং আরও ভালো ব্যাপার হলো, ভালোর কোনো শেষ নেই, কিন্তু আরও ভালো যে ব্যাপারটা সেটা হলো এই জমানায় ফালতু ঘ্যান একদম শুনতে পাবেন না। এই যে ধরুন অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে 35 লক্ষ বৈধ ভোটার নাকি তালিকা থেকে সম্পূর্ণ বাদ চলে গেছে। তো এ নিয়ে মানে চেঁচামেচি হই হট্টগোলের কোনো শেষ নেই। এ বলে আমি মামলা করেছি, ও বলে কালো সামলা পরে আমি ওকালতি করতে যাব, তো সেই নিয়ে মিডিয়া অস্থির। তো এদের নিয়ে মরা কান্না কেউ এই মুহূর্তে আর কাঁদবে না, সে পরিস্থিতিই নেই, মানে প্রয়োজনই নেই, মানে যে কারণে ভাতাটা সম্পূর্ণ ভুলভাল, অর্থ নষ্ট, সেজন্য কিছু প্রান্তিক মানুষ যারা বাদ চলে গেছে, যাদেরকে কেউ পৌঁছেও না, তারা থাকলো কি থাকলো না, কিছু এসে যায় না, এই নিয়ে ফালতু হট্টগোল হবে কেন একটা সভ্য সমাজে। তো ফলে তাদের নিয়ে মরা কান্না কেউ কাঁদবে না। যদি বাই চান্স কেউ কাঁদে,
তাহলে সেটা টিভিতে দেখাবে না, আপনি দেখতেও পারবেন না, জানতেও পারবেন না। ওই সেটা বাথরুমে গিয়ে কিংবা জলের কাছে, নদীর কাছে গিয়ে নিজের ভাব প্রকাশ করার মতো কান্না হয়ে যাবে। তো সোজা কথা হলো যে ফালতু আবর্জনা যারা বাদ গেছে যাক, ওতে করে দেশের জনসংখ্যাও কিছু কমবে, বা যদি মারা যায় তো মারা যাবে, বেঁচে থাকলে থাকবে, কিন্তু এই হিসেবে তো জনসংখ্যা কমবে, ক্ষয়রাতির পরিমাণ কিছু কমবে, কিছু লোকের পিছনে বাজে খরচা কমবে, তাদেরকে চাকরি বাকরি দিতে হবে, এসব দায় কিছু কমবে, তাতে সকলেরই মঙ্গল। তো ফলে যারা বাদ গেছে যাক, তো যারা বাংলাদেশে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা গেছে যাক, তারা ফেরত আনার কাজ নেই, গেছে যাক। বিএসএফ পাঠিয়েছে, ভুল করে হোক ঠিক করে হোক পাঠিয়েছে তো বটে, ও যাক, ও নিয়ে ফালতু মাথা ঘামিয়ে লাভ নেই। আর এই যে 35 লক্ষের কথা বললাম, এরা ফিরে আসবেন তেমন কোনো আশাও দেখতে পাচ্ছি না। তো ট্রাইব্যুনালের যিনি মাথা ছিলেন প্রাক্তন বিচারপতি, তো তিনি শুনলাম পদত্যাগ করেছেন, কিন্তু কেন করলেন, কি করলেন ও বিশেষ জানা যায়নি, সে নিয়ে বিশেষ কারো কোনো চিন্তাও নেই। ও একদম নিজের গতিতে চলবে, আসামে যেরকম বছরের পর বছর, দশকের পর দশক চলছে, সেইভাবে চলবে। 35 লাখের কবে সুরাহা হবে কেউ জানবেও না, আদৌ সুরাহা হবে কিনা জেনেও লাভ নেই। তো নিজের মতো চলবে, ও ফালতু জিনিস নিয়ে মাথা ঘামাবে না আর কি। তো উল্টো দিকে আমাদের সীমান্ত খুব কড়াভাবে রক্ষা করা হবে, বিএসএফের রাজত্ব হবে। ইতিমধ্যেই তো 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের রাজত্ব হয়েছে। এবার কেন্দ্রীয় বাহিনী গোটা পশ্চিমবঙ্গ শাসন করলেও কিছু অবাক খবর নেই। বিশেষ করে রোজই এনআইএ আসছে জিহাদিদের ধরতে, এখন এনআইএর একটা স্টেশন বানিয়ে দিলে ক্ষতি কী? পুরোটা এরকম নিরাপত্তায় ছেয়ে যাবে। কাশ্মীরে যেরকম নিরাপত্তারক্ষী ছিল পশ্চিমবঙ্গেও নিশ্চয়ই থাকবে। তো আর যে রোহিঙ্গাদের কথা শুনছিলাম, রোহিঙ্গাদের অবশ্য দেখতে পাওয়া যাবে না, কারণ রোহিঙ্গাদের তো পুষ ছিল আগের জমানার লোকজন, ওই বামপন্থী হোক, তৃণমূল হোক, এরা সব আগের জমানার লোকজন, এরা রোহিঙ্গাদের পুষ ছিল। তো এখন আর রোহিঙ্গাদের কেউ দেখতে পাবে না, খুঁজে পাবে না, তারা সব হাওয়া মিলিয়ে যাবে, হয় বাংলাদেশ হয়ে বার্মায় ফিলিয়ে যাবে, কিংবা ওই বুদবুদ ফেটে যাওয়ার মতো আর যেমন দেখতে পাওয়া যায় না পুরোটাই হাওয়া, সেরকম কিছু একটা হয়ে যাবে। তো ফলে রোহিঙ্গাদের পাওয়া যাবে না, আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না, যে চারদিকে ক্যাকোফোনি, মরা কান্না, নানা জিনিস নিয়ে হবে না, ফলে হট্টগোল করার কেউ থাকবে না। এই ফাঁকে বাংলার সংস্কৃতি কিন্তু সম্পূর্ণ ফুলে ফেপে উঠবে। একজন দেখলাম বলেছেন যে বাংলার সংস্কৃতি মানে সিনেমা নাকি হলিউডের কাছাকাছি চলে যাবে, নাকি হলিউড টপকে চলে যাবে কিছু একটা। তা আমি বুঝিনি কী করে যাবে, কারণ এতে একটা ডায়নামিক্স আছে, একটা আঞ্চলিক ভাষার সিনেমা, ওদিকে বলিউডের প্রাধান্য আছে, কিন্তু আমি জানতেও চাই না, এ নিয়ে আলাদা করে অনুষ্ঠান করারও কোনো মানে নেই। উনি বলেছেন যখন নিশ্চয়ই হবে। এবং এই সংস্কৃতির যে সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো পুরনো মুখ্যমন্ত্রী প্রথমত তো ল্যাম্প পোস্টে নানা রকম গান বাজনা বাজাতেন, কান ঝালাপালা হয়ে যেত, তারপর মঞ্চে উঠে বেসুরো গলায় গান গাইতেন, তার মধ্যে কিছু আবার নিজেরই বাঁধা। তো সেই সব বেসুরো গান একদম আর শুনতে হবে না। তার জায়গায় চান্স আছে এই 25শে বৈশাখ নতুন সরকার শপথ নিচ্ছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তার জলদগম্ভীর কণ্ঠে গুজরাটি উচ্চারণে হয়তো শুনতে পাবেন রবীন্দ্রনাথের কবিতা। তো রবীন্দ্রনাথের কবিতা এর আগে উনি অনেকগুলো আবৃত্তি করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এই অনুপম উচ্চারণে অবাঙালি ঢঙে রবীন্দ্রনাথের কবিতা যে কোনো জায়গায় জ্যোতি দিয়ে যেমন করে খুশি উচ্চারণ করে দিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনানো হতে পারে, আমি জানি না হবে কি না, আন্দাজে বলছি, পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে। তো শাইনিং বাঙালি যারা একদিন হাপিত্তেস করে বসেছিল নতুন জমানার আশায়, নতুন সংস্কৃতির আশায়, নতুন সূর্যোদয়ের আশায়, যে সমস্ত ভালো ভালো জিনিস ঘটবে বললাম এগুলোর আশায়, তো তাদের জন্য এর থেকে বড় উপহার আর কিচ্ছু হতে পারে বলে অন্তত আমার মনে হয় না। ফলে 25শে বৈশাখ আসছে নতুন উপহার, আপনারা সবাই তৈরি থাকবেন। এটা কিন্তু এই মন কি বাত নয় যে ভয় পাবেন, একদম তৈরি থাকবেন নতুন ঝকঝকে উপহার নিয়ে। নতুন সরকার নিশ্চয়ই আসছে, এমন কোনো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই হবেন যিনি এই যা যাগুলো বললাম সমস্ত কিছুকে অক্ষরে অক্ষরে পালন করবেন, এবং বঙ্গবাসীর জীবন ফুলে ফলে পল্লবিত হয়ে উঠবে। তো সেই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি, এবং পরে আরও কী ভালো জিনিস হলো সেসব নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আসব, কিন্তু আজকে না, আজকের মতো যথেষ্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন, আর অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আজকের মতো নমস্কার।